অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজনই শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন, আবার কেউ কেউ রাজনৈতিক পদে ছিলেন। নিয়োগ দুর্নীতি যে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য পরিচালিত হয়নি, বরং এটি একটি সংঘবদ্ধ চক্রের অংশ ছিল, সেটি চার্জশিটের ভাষা থেকেই স্পষ্ট হয়। সুজয়কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু নামটি যেভাবে সামনে এসেছে তা দেখায় যে তিনি এই চক্রের মূল কারিগরদের একজন, কিন্তু প্রশ্ন হলো, তিনি কি নিজে থেকেই এই কাজ করছিলেন, নাকি রাজনৈতিক উচ্চস্তর থেকে নির্দেশ পেয়েছিলেন? যদি উচ্চস্তর থেকে নির্দেশ এসে থাকে, তবে এই দুর্নীতির মূল হোতা কারা? এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের প্রসঙ্গ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চার্জশিটে সরাসরি বলা হয়নি যে তিনি এই দুর্নীতিতে যুক্ত ছিলেন, কিন্তু অভিষেক নামে একজন 15 কোটি টাকা দাবি করেছিলেন, এমন একটি দাবি রয়েছে। এখন রাজনৈতিক বাস্তবতায় যদি এমন কোনো নাম উঠে আসে, তবে সেটিকে ভিত্তি করে নানা ধরনের ব্যাখ্যা করা সম্ভব। একদিকে, যদি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে থাকেন, তবে এটি বড় ধরনের রাজনৈতিক এবং প্রশাসনিক দুর্নীতির প্রমাণ হতে পারে, কিন্তু যদি তদন্ত সংস্থা তার পরিচয় নিশ্চিত না করে থাকে, তাহলে এটি কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে? তদন্তকারীদের প্রশ্নের বাইরে রাখা যায় না, কারণ সিবিআই রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলাগুলোর ক্ষেত্রে নানা সময়ে পক্ষপাতের অভিযোগের সম্মুখীন হয়েছে। অন্যদিকে অডিও ক্লিপের প্রসঙ্গ এসেছে। প্রযুক্তির এই যুগে অডিও ক্লিপ যেমন গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে, তেমনি এটি ভুয়ো বা এডিটেড হওয়ার আশঙ্কাও থেকে যায়। সিবিআই বলেছে যে এটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যা একটি প্রয়োজনীয় পদক্ষেপ। তবে অতীতে দেখা গেছে, ফরেনসিক পরীক্ষার রিপোর্ট বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে দেরিতে আসে, অথবা সেটির ব্যাখ্যা প্রশ্নবিদ্ধ হয়। এখন যদি দেখা যায় ফরেনসিক রিপোর্টে কণ্ঠস্বর মিলে গেছে এবং এটি বিকৃত নয়, তাহলে এটি অবশ্যই বড় ধরনের প্রমাণ হয়ে উঠবে। কিন্তু এর সত্যতা নিয়ে যদি কোনো ধোঁয়াশা থাকে, তবে এটি বিরোধীদের হাতে একটি শক্তিশালী যুক্তি তুলে দেবে যে সরকার বা তদন্তকারী সংস্থা রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা ব্যবহার করছে। এছাড়াও নিয়োগ দুর্নীতির পুরো কাঠামোটি এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চার্জশিট অনুযায়ী প্রতি প্রার্থীর কাছ থেকে 6.5 লাখ টাকা নেওয়া হয়েছিল এবং ভবিষ্যতে আরও 100 কোটি টাকা তোলার পরিকল্পনা ছিল। এর অর্থ এটি একটি সুসংগঠিত বাণিজ্য ছিল, যেখানে চাকরির বিনিময়ে মোটা অঙ্কের টাকা লেনদেন করা হয়েছে। এই ধরনের দুর্নীতি সাধারণত কোনো এক বা দুই ব্যক্তির দ্বারা সম্ভব হয় না, এটি একটি বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে চালিত হয়। প্রশ্ন হলো, যদি এত বড় পরিসরে এই দুর্নীতি হয়ে থাকে, তবে প্রশাসনের উচ্চ স্তরের অন্য কারা এতে জড়িত? সবশেষে এই মামলার রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করা প্রয়োজন। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ইচ্ছাকৃতভাবে টেনে আনা হয়ে থাকে, তবে এটি নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তের অংশ হতে পারে। কিন্তু যদি সত্যিই তার কোনো ভূমিকা থেকে থাকে এবং তদন্ত সেটি প্রমাণ করতে পারে, তবে এটি শুধুমাত্র তৃণমূলের জন্য নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনীতির জন্যই একটি বড় ধাক্কা হবে। অতএব এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন, কারণ তদন্ত চলছে এবং ফরেনসিক রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। তবে এটি স্পষ্ট যে এই মামলা শুধুমাত্র দুর্নীতির নয়, এটি রাজনৈতিক ক্ষমতার ব্যবহার, প্রশাসনিক ব্যর্থতা এবং তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও বড় প্রশ্ন তুলছে।